ভাইয়ের কাছে মানে খোকন ভাই পরে একটা ছবির জন্য মানে খুব করেছিল, যেটা আমি ওপেন শিডিউল রেখেছিলাম যে খোকন ভাই যখনই বলবে আমি তখনই কাজ করব, যেটা ছিল শাবনূরের সাথে। আচ্ছা আচ্ছা, একটা ছবি করার কথা ছিল, সেই ছবির গল্প ওকে ছিল, শাবনূরও ওকে ছিল, সবই ওকে ছিল, কোথাও যেন এসে বেজে যায়, যে কারণে ওই ছবিটার মুখটা দেখা সবাই এখন তো মহরতের পরেই সুপারস্টার, মহরত হওয়ার পরেই সুপারস্টার বা সাইন করার পরেই সুপারস্টার, ছবি আর স্ক্রিনে বা পর্দায় দেখছি না কিন্তু সুপারস্টার। তো এখনকার সুপারস্টার আগেরকার সুপারস্টার এক না। আগেকার সুপারস্টার হতে হলে বহু কাঠখড় পোড়া তারপর আসতে হতো, একটানা 10 থেকে 12টা ছবি, তার হিট, শুধু হিট না বাম্পার হিট যেটাকে বলা যেত, তখন তাকে স্টার বলা যেত, সুপার স্টার বলা যেত না। ইদানিংকালে যারা আছে তাদের ভিতরে অনেকটাই দেখা যায় যে হিরো, স্টার, সুপারস্টার, তাদের ধারে কাছেও নাকি যাওয়া যায় না, এরকম একটা ব্যাপার। তো প্রেম তো মানে করি নাই বলে একদম করেছি কাজের জন্য। যে কেন প্রেম, এটা আমাদের ডিরেক্টররা শেখাতো, যে আগেকার ডিরেক্টর যারা ছিলেন অভিনয় করতে গেলে দুজনে কথা বলো, প্রেম করো, মানে এই যে একটা ফোর্স করতো, তখন বলতো আসলে প্রেম করলে কি হবে, তাদের কাজটা এমন মনে হবে যে প্রাণবন্ত, যে হ্যাঁ না তারা রিয়েল করছে, যেটাকে অভিনয় যেন মনে না হয়, ওইটা ছিল আমাদের। কিন্তু যে প্রেম করে ব্যক্তিগত যে ব্যাপারটা, সেটা আমরা খুব একটা প্রাধান্য দিইনি, আমি দেইনি। সাংবাদিক মানে যারা, আমরা তো বলতাম যে সাংঘাতিক, যে এবং তাদের সাথে আমাদের একটা ভালো একটা হাই হ্যালো ছিল তখনকার। অনেকেরই মানে আমাদের যারা তার মাঝে ছিল তারা অনেকে চলে গেছে, যেরকম আওলাদ ভাই, মানে শরীফ ভাই ছিলেন, রানা ভাই এখনো আছে একজন, ছায়াছন্দের ছিলেন, চিত্রালিতে একজন ছিলেন ফটোগ্রাফার, বেল্লাল ভাই। এদের সাথে আমার মানে সম্পর্কটা খুব ভালো ছিল, এবং এটার কারণ ছিল যে পারভেজ ভাই, রুবেল ভাই, মানে এদের সাথে যাদের সম্পর্কটা ভালো ছিল তাদের সাথে, মানে যেহেতু রুবেল ভাই, পারভেজ ভাইয়ের সাথে আমার সবসময় থাকা হতো, ওই সুবাদে এদের সাথে সম্পর্কটা আমার ভালো হয়ে যায়। এবং এখন যেরকম নবীন ভাই আছে, তারপরে তুষারাদিত্য আছে, কামরুজ্জামান বাবু আছে, মানে এরা আমরা কয়েকজন মিলে একটা আড্ডা মারতাম আপনার স্টেডিয়ামে, এটা কাজের ফাঁকে, যে কাজ নাই তারা সবাই গিয়ে সন্ধ্যার সময় মাস্টার মজিব তার মানে শুনতে মানে সোনার ভাগী হতাম। এই আর কিছুই। আমি যেটা মনে করতাম যে কাজ করতে গেলে কে আমাকে মানে শিডিউলটা ভোগাচ্ছে না, কারণ আমার শিডিউলের সাথে কে অ্যাডজাস্ট করছে, আমি তাকে প্রেফার করতাম। এবং শুধু আমি প্রেফার করলেই হবে না, প্রোডাকশন চাচ্ছে কাকে, প্রযোজক চাচ্ছে কাকে, মানে দর্শক ডিমান্ডটা কার, সেদিকেও ফোকাস করা হতো। যে আমি কাজ করতে গেলাম, আমি একজন নতুন মেয়েকে নিলাম, তার পিছনে সময় দিতে দিতে দেখা গেছে 5 থেকে 7 দিন আরও আমি তো ক্লান্ত, মানে আমার অভিনয় বা আমার কাজের জায়গা থেকে আমি আবার নিচের দিকে চলে যাব, বা যে টাইমে আমরা আসছি, কারণ সব জায়গায় ছিল ব্যয়বহুল, আমরা কক্সবাজার গেলে প্রতিদিন একটা খরচ হতো, তো এখানে যদি একটা নতুন নায়িকার জন্য 1 দিন 2 দিন কিন্তু 7 দিন নষ্ট হবে, সেটা কোনো প্রযোজকই চাবে না। আর তখন একটা দিন নষ্ট করতে কেউ চাইতো। আমার তো অনেক নায়িকার সাথে, তার মধ্যে সাহারা ছিল, নদী ছিল, পলি ছিল, সে দেখা হলে আমি তার থেকে একটু দূরে থাকতাম, কারণ আমি যখন খোকন ভাইয়ের কাছ থেকে বাইরের প্রোডাকশনের কাজ শুরু করলাম, তখন আসলে আমার কাছে দুনিয়াটা কেমন জানি মনে হচ্ছিল, যে প্রোডাকশনে কাজ করেছি সেখানে একটা সিস্টেম ওয়াইজ কাজ হতো, যে আমি সকালে ওপেনিং করব, সকালে কাজ করব, তারপর একটা ব্রেক হবে, ব্রেক টাইমে লাঞ্চ করব, লাঞ্চের পর আবার কাজ হবে, এবং 5টার পর আরেকটা শিফট শুরু হবে, ওই শিফটে আবার আলাদা কাজ করব, এই যে একটা ব্যাপার ছিল। আর আউটডোর গেলে 1 শিফট কাজ করব, রাতের শিফট কাজ করব না, কোনো নিয়মের মধ্যেই পড়ে না। যখন আমি বাইরে আরেকটা প্রোডাকশনে কাজ করতে গেলাম, তাদের খাবারের কোনো টাইমই নাই, হয়তো সকালে শুরু করবে, শেষ শুরু হতো দুপুর 12টার পরে, শেষ হতে গিয়ে সন্ধ্যা 7টার সময়, যখন সূর্য চলে যায় তখনও তাদের ডে শিফটে কাজ চলতো। তো এই জিনিসগুলো তখন আর নিতে পারতাম না, মানে সিস্টেম ওয়াইজ কাজ করে আসছি, তো এখন মানে সিস্টেম ছাড়া যেটা সেটা বুঝতাম না। তারপর মানে খাওয়া দাওয়ার সিস্টেম, মানে যেই জিনিসগুলো নিয়মের মতো চলতো, নিয়মের বাইরে পড়ে গেলে যেটা হয় তখন মানে সাগরে পড়ে যাওয়ার মতো, ওইটাই যখন আমি অ্যাডজাস্ট হওয়া শুরু করলাম, তখনই খোকন ভাইয়ের কাছ থেকে একটু দূরে দেখলেই বলতো
এটা কেন করছিস, ওইটা কেন, কারণ সে সেন্সর বোর্ডের মেম্বার ছিল। ওই আমার ছবিগুলো ওখানে যেত, আর প্রতি সপ্তাহে একটা না একটা ছবি থাকতো আমার। তখন সে বলতো, যা শুরু করছিস তুই, ওইটা কেন করতে হবে, এটা কেন করতে হবে। মানে এখন গার্জিয়ান খোকন ভাইয়ের কাছে, মানে খোকন ভাই পরে একটা ছবির জন্য মানে খুব করেছিল, যেটা আমি ওপেন শিডিউল রেখেছিলাম যে খোকন ভাই যখনই বলবে আমি তখনই কাজ করব, যেটা ছিল শাবনূরের সাথে। আচ্ছা আচ্ছা, একটা ছবি করার কথা ছিল, সেই ছবির গল্প ওকে ছিল, শাবনূরও ওকে ছিল, সবই ওকে ছিল। কোথাও যেন এসে বেজে যায় এবং আটকায়, কোথায় যেন আটকানোর পর খোকন ভাই মানে আটকায় যায়, যে কারণে ওই ছবিটার মুখটা দেখা হয় নাই। আর আমার খুব ইচ্ছে ছিল, যেহেতু হ্যাঁ প্রাথমিক না, মানে অলরেডি সব কিছু ডান হওয়ার পরও ছবিটা কেন হলো না সেটার আমি খুঁজতে যাই নাই। এই জন্য যাইনি, খোকন ভাই একটা কথা বলছে, আর কিছু জানার দরকার নাই। যেহেতু সেই কথা বলছে আর কিছু জানার দরকার নেই, তার মানে তার কোনো প্রেশার ছিল, আমি এটাই মনে করি। আর যে জন্য আমি আর কিছু করিনি, ফিল করিনি। তারপর আমি আমার কাজে সুপারস্টার, শুধু স্ক্রিনে যদি সুপারস্টার বলে, তার ছবি হিট, টানা হিট দিয়ে যাচ্ছে, তাকে সুপারস্টার বলা যায়, টানা হিট দিয়ে যাচ্ছে। আরেকটা হলো মুখে মুখে এখন মানে সুপারস্টার, যে কেউ বলতে পারছে যে আমি সুপারস্টার, বা ফেসবুকে মানে সবাই এখন তো মহরতের পরেই সুপারস্টার, মহরত হওয়ার পরেই সুপারস্টার, বা সাইন করার পরেই সুপারস্টার। ছবি আর স্ক্রিনে বা পর্দায় দেখছি না, কিন্তু সুপারস্টার। তো এখনকার সুপারস্টার আগেরকার সুপারস্টার এক না। আগেকার সুপারস্টার হতে হলে বহু কাঠখড় পোড়ায় তারপর আসতে হতো, একটানা 10 থেকে 12টা ছবি, তার হিট, শুধু হিট না, বাম্পার হিট যেটাকে বলা যেত, তখন তাকে স্টার বলা যেত, সুপারস্টার বলা যেত না। এখন সুপারস্টার একটা তকমা, আর কিছুই না। আসলে তখন তাদেরকে পেয়েছি বিধায় আমরা এখন মানে ওইটাকে মনে করি যে তারা যদি বলতো সুপারস্টার, তাদের সামনে যেতে পারতাম না। তারা কিন্তু শুধু মানে সুপারস্টার না, তারও উপরে যদি থাকে তখন তারা ছিল এটা। কিন্তু আমি এফডিসির ভিতরে আমরা কাজ করছি, এক হিরো আসছে, আরেক হিরো আসছে, তার কাছে আমি সুপারস্টারগিরি দেখানোর তো আমার কিছু নাই, কো আর্টিস্ট। তা আমি ওইখানে স্টার, তার সাথে ভাব নিয়ে কথা বলবো, সেটা আমরা তাদের ভিতর পাই নাই। যেরকম মান্না ভাইয়ের ভিতরে পাই নাই, কাঞ্চন ভাইয়ের ভিতরে পাই নাই, রুবেল ভাইয়ের ভিতরে পাই নাই, আরও যারা সিনিয়র আর্টিস্ট আছে তাদের ভিতরে আমরা দেখি না এটা। ইদানিংকালে যারা আছে তাদের ভিতরে অনেকটাই দেখা যায় যে হিরো, স্টার, সুপারস্টার, তাদের ধারে কাছেও নাকি যাওয়া যায় না, এরকম একটা ব্যাপার। আসলে মানে আমি যে এই কথাটা যখন বলেছি, আমি এই কথাটা একজন আমাকে বলেছিল, সেই জন্য আমি তখন তাকে প্রশ্নে বলেছি, একজন ডিরেক্টর হয়তো এই উক্তিটি করেছে তার ছবির জন্য, মানে লাস্ট সুপারস্টার, তার কাছে এটা, সে হয়তো লাস্ট ছবি বানাইছে, ওই ছবিতে সে ওই হিরোকে নিয়েছে এবং সে বলছে লাস্ট সুপারস্টার, তার ছবির জন্য হইতে পারে। কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে লাস্ট সুপারস্টার বলতে কোনো শব্দ হয়তো মানে আমার ক্ষেত্রে না, কারণ ইন্ডাস্ট্রি থাকবে, এক হিরো আসবে, আরেক হিরো যাবে, বা নতুন আরেকজন স্টার তৈরি হবে। লাস্ট সুপারস্টার বলা তো যায় না। যদি বলে তাহলে এখনও আমরা সালমান শাহকে আমরা এখনও যেভাবে স্মরণ করি, বা ওর যে ভক্ত এখনও, আমি আনডাউটলি ওর ভক্ত, এবং এমন ভক্ত, কিন্তু সালমান শাহ আমাকে জিজ্ঞেস করছিল যে আচ্ছা ওই ডিগবাজিটা কিভাবে দিয়েছিলেন, আমি ওটা দেবো। আমি সেটা আপনি পারবেন না। সেও কিন্তু আমাদের ক্লাবের একজন ছাত্র, মানে সেও কিন্তু কারাতে মানে শেখার জন্য খুব চেষ্টা করেছিল যে আমি ওটা শিখবো। তাই বললাম যে আপনি রোমান্টিক করেন, রোমান্টিকের মধ্যে থাকেন, এটা দরকার নেই। তারপর কিন্তু সে একদিন ইচ্ছে করেও সে ডামি ইউজ না করে নিজেই লাফ দিয়ে ঘাড়ে ব্যথা পেয়ে হসপিটালে ভর্তি ছিল একটা সময়। সেই মানে তার আগে আমার একটা ছবি রিলিজ হয়েছে লম্পট, ওই ছবি দেখার পরেই তার এই জিনিসটা জেগেছে। তারপরে একটা লিমার সাথে একটা ছবি করেছে, মার্শাল আর্টের কেন্দ্রিক একটা কিছু, মানে তার খুব ইচ্ছে ছিল যে মার্শাল আর্টটা শেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং কেন ভালো লাগবে না, আপনি স্টার বলেন, সুপারস্টার বলেন, এটা আপনি এফডিসি কেন্দ্রিক প্রযোজক, প্রোডাকশন বয় থেকে শুরু করে প্রযোজক, পরিচালক, তাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন স্টারকে আসলে স্টারকে। আর স্টারদের মানে তকমা লাগতে হলে তার কি কি বৈশিষ্ট্য দরকার হয়। লোকালয়ের বাইরে এফডিসির প্রোডাকশনের দূরে, বা ডিরেক্টরদের দূরে, বা ডিরেক্টরদেরকে বসায় রাখবে ঘন্টার পর ঘন্টা, তাহলে কি সুপারস্টার হয় না? ডিরেক্টররা
অনায়াসে তার সাথে একটা কথা বলে কাজ শেষ করে অনায়াসে তাদের না ভোগান্তি না করে মানে পেইন না দিয়ে কাজ সুন্দরভাবে শেষ করে, যেরকম আমি রুবেল ভাইকে দেখেছি ওইখান থেকে আমাদের শেখা। প্রোডাকশনকে কখনোই পেইন দিতেন না, যে আমাকে এটা দিতেই হবে, আমাকে এটা করতেই হবে, নাহলে আমি করব না, এটা দেখি নাই, কখনোই দেখি নাই।